স্বপ্নদোষ অনেকদিন না হওয়া কি খারাপ? এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসিয়ামার রাজু। বিভিন্ন জন বিভিন্ন রকমের প্রশ্ন করেন। বর্তমান সময়ে যে সাইকোসেক্সুয়াল যে ডিসফাংশন গুলো হয় বা আমরা যে ধরনের ভিডিওগুলো দেই, মূলত হচ্ছে যে ভিডিওগুলো সেক্স এডুকেশনাল, অর্থাৎ সেক্স সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে। কেননা দেখা যায় যে একটা সামাজিক বন্ধন কাপলদের ভিতরে যখন হয়, স্বামী-স্ত্রীর ভিতরে, তখন এই যে বন্ধনের ভিতরে যে বায়োলজিক্যাল নিডটি সেটি যদি ফুলফিল না হয় তখন বিভিন্ন রকমের আ সমস্যা হয়ে থাকে। সো ওই বেসিসে আমি হচ্ছে বিভিন্ন রকমের আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো দিয়ে থাকি। তো যিনি পোস্ট করছে যে স্বপ্নদোষ যদি অনেকদিন না হয় সেক্ষেত্রে এটা কি কোনো ক্ষতির কারণ কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যেই বিষয়টি আমরা এর আগে আমাদের অন্যান্য যে ভিডিওগুলোতে হয়তোবা কম আলোচনা করা হয়েছে। সুতরাং যিনি এই পোস্টটি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা পোস্টগুলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা একটা কমিউনিটির মাধ্যমে আরও অনেক ধরনের প্রশ্নের উত্তর আমরা একে অপরের কাছ থেকে জানতে পারি। সো স্বপ্নদোষের কথা বলা হয়েছে যে স্বপ্ন দোষ যেটাকে নকচারাল ইমোশন বলা হয়, যা নাইট ফল বলা হয়। সো সেক্ষেত্রে কি হয় যে রাতের বেলাতে যে বীর্যটা বের হয় স্বপ্নের মাধ্যমে। এখন সেক্ষেত্রে অনেকে এই স্বপ্নটা বাস্তবভিত্তিক কোনো একটা স্বপ্ন দেখলো, হয়তোবা কারো একটা ইমেজ দেখলো, অথবা সে এর আগে কত ভিডিও দেখেছে, সেই ভিডিওর কথা আ তার স্বপ্নের মাধ্যমে আসলো এবং এর মাধ্যমে সে হয়তো অনেক সময় ফিল করে যে সে কোনো কারো সাথে একটা যৌন সম্পর্ক করছে, অথবা এটা নাও হতে পারে। হ্যাঁ? সেক্ষেত্রে হয়তোবা স্বপ্ন ছাড়াই তার বীর্য বের হয়ে আসতে পারে, নাইট ফল হতে পারে। সো সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের বিষয় জড়িত, বা দেখা যায় অনেক সময় যে এই যে স্বপ্নদোষ হয়, যেটা আপনারা অন্যান্য ভিডিওতে দেখেছেন যে এটা হচ্ছে যে সিমন বা স্পার্ম বলা হয় ইংরেজিতে এবং বাংলা হয় বীর্য। যখন এই বীর্যটা এপিডিডিমাস নামক যে নালী সেখানে জমা হয়, এবং টেস্টিসের মাধ্যমে, টেস্টিস হচ্ছে যে টেস্টিস বা অন্ডকোষের মাধ্যমে এটা কিন্তু হচ্ছে তৈরি হয় এবং ওই যে এপিডেমাসে জমা হয় যখন অতিরিক্ত হয় তখন কিন্তু এটা বের হয়ে যায়। সেক্ষেত্রে বিভিন্নভাবে বের হতে পারে, যেমন সঠিক উপায়ে বা সেক্সের মাধ্যমে একটা অর্গাজম হওয়ার মাধ্যমে এটা হতে পারে। তারপর অনেক সময় হলো অনেকে হস্তমৈথুন করে তার মাধ্যমে হতে পারে। আবার এটা হচ্ছে যে নাইট ফলের ভিতরেও মাধ্যমে কিন্তু হতে পারে। এখন অনেকের ক্ষেত্রে এটি হয়তোবা সময় মতো হওয়ার যে সময়টা সেটা হয়তোবা হয় না। এখন এখানে সময়ের কথাটা বলা হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এটার সময় কখন বা কখন হওয়ার মতো সেটাও কিন্তু বলা যায় না। কেননা এটা একটা নিজেদের ভিতর থেকে আসে, যেহেতু এটা বায়োলজিক্যাল নিড। অনেক সময় এটা খাওয়া-দাওয়ার উপরে নির্ভর করে। অনেক সময় বিভিন্ন রকমের হরমোনাল বিষয়ের উপরে নির্ভর করে। যেমন হচ্ছে যে আ মা আপনারা জানেন যে আ আ টেস্টোস্টেরন হরমোন রয়েছে, আবার মেয়েদের ক্ষেত্রেও রয়েছে যে এস্ট্রোজেন হরমোন। এর উপরে ভিত্তি করে অনেক সময় থাইরয়েডের বেশ কিছু বিষয়ের কারণে কিন্তু এটা বিভিন্ন রকমের পার্থক্য হয়ে থাকে। সুতরাং এটা আসলে অনেকদিন যদি না হয় সেক্ষেত্রে এটা কোনো একটা প্রবলেম হতে পারে, আবার নাও হতে পারে, সেটা কিন্তু বলা যায় না। তবে ন্যাচারালি এটা এমন হতে পারে আপনার আপনার ২ সপ্তাহ বা ১ মাস বা ২ মাস এটা নাও হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে এটা হয়তোবা দেখা যায় যে সপ্তাহে ১ বারও অনেকের ক্ষেত্রে হয়। সো এখানে কোনো মেজারমেন্ট টুল নেই যার মাধ্যমে এটা বলা যাবে যে কতদিন পর হস্তমৈথুন করা ভালো বা স্বপ্নদোষ কতদিন পরে হওয়া বা না হওয়া এটা একভাবে বলা যায় না। সেক্ষেত্রে হয়তোবা টেস্টোস্টেরন হরমোনটা বা এস্ট্রোজেন হরমোন বা আ আ কি হয় যে আ কারো থাইরয়েডের যদি ইস্যু থাকে সেটার উপরে নির্ভর করে। আবার এছাড়াও অনেক কিছু বিষয় আছে যেগুলো সাইকোলজিক্যাল, যার কারণে কিন্তু এই যে স্বপ্নদোষটা আগে বা পরে হতে পারে। যেমন কেউ যদি পর্নো আসক্ত হয়, অথবা তার অন্য ভিন্ন সেক্সের প্রতি বা তার একটা যে সেক্সুয়াল আর্জ সেটা ফুলফিল করার সবসময় একটা চিন্তা থাকে, অথবা সে বিভিন্ন রকমের ইমেজ যদি দেখে, অনেক সময় দেখা যায় যে Facebook বা YouTube এর মাধ্যমে বা অন্যান্য সাইটের মাধ্যমে তারা বিভিন্ন রকম পর্ন সাইট গুলো দেখে। সেক্ষেত্রে এটাও কিন্তু তাদের ভিতরে যে এই যে হরমোনাল যে বিষয়গুলো সেগুলো কিন্তু অনেক সময় বাড়িয়ে দেয়। তো এর কারণে কিন্তু এটা হতে পারে। সো আ আবার অনেকে আছে যে বিভিন্ন রকমের আ আ ডিপ্রেশনে থাকেন বা স্ট্রেসের ভিতরে থাকেন। তখন কিন্তু এই যে সেক্সুয়াল আর্জ যেটাকে লিবিডো বলা হয়, আ আ ফ্রয়েডের একজন সাইকিয়াট্রিস্ট এর অনুযায়ী, সাইকোএনালাইসিস এর অনুযায়ী অ্যানালাইসিস, সো সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ক্ষেত্রে অনেক কিছুর উপর নির্ভর করতে পারে। তো কারো যদি এর মাধ্যমে কোনো স্ট্রেস বা অ্যাংজাইটি হয় সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনি হয়তোবা একজন গাইনোকোলজিস্ট এর সাথে দেখা করতে পারেন। আ অথবা যৌন রোগ বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে দেখা করতে পারেন বা কনসালটেন্সি নিতে পারেন। এছাড়াও আপনি কোনো সাইকিয়াট্রিস্ট এর কাছেও আপনি যেতে পারেন এই প্রবলেমের কারণে।
তারা হলো মেডিকেল ডক্টর। আপনার ওষুধের মাধ্যমে যে চিকিৎসাটি সেটি দিবেন। সাথে, সাথে আপনার ভিতরে যদি কোনো রকমের ওই ধরনের সমস্যা থাকে যেটি হচ্ছে যে হরমোনাল বা শারীরিক কোনো কারণ সেগুলো কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারবেন। কিন্তু সমস্যাটা যদি হয় কোনো সাইকোলজিক্যাল সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে হবে। সো মনে রাখবেন আপনার এই সমস্যা যদি হয় এবং আপনার যদি অনেক বেশি স্ট্রেস লাগে, বিষয়টি নিয়ে অনেক কিছু ভাবেন, তাহলে অবশ্যই যেকোনো একজন প্রফেশনালের কাছে যাবেন। তিনি আপনাকে প্রাথমিকভাবে ডায়াগনোসিস করে বা অ্যাসেসমেন্ট করে বুঝতে পারবেন যে আপনাকে অন্য কারো কাছে রেফার করতে হবে কিনা বা ওই যে প্রফেশনালের কাছে গেলেন সেই আপনাকে এই ট্রিটমেন্টটা দিতে পারবে কিনা। সো আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।